ইতিহাস বলছে কোনো শাসনকালই লাইফ লংয়ের জন্য স্থায়ী হয় না। একদিন না একদিন তার পতন হবেই। সে ভালো হোক কিংবা খারাপ, তাকে একদিন অন্য কারুর হাতে যেতেই হবে। তেমনি মাদার ওয়ার্ল্ড ও 1000 শাসক নির্বিরোধ রাজত্ব করার পর একটা গদ্দার রাজা ও রানীকে হত্যা করে তার রাজত্ব কেড়ে নেয়। তখন মহাবিশ্বে যেসব জায়গায় মাদার ওয়ার্ল্ডের রাজত্ব চলছিল সেই সব জায়গাগুলোতে বিদ্রোহ শুরু হয়ে যায়। তখন নতুন শাসক বেসামাল হলে সারিস নামে একটা মন্ত্রী সেই ক্ষমতা হাতিয়ে নিয়ে তার সবথেকে শক্তিশালী সেনাপতিদের সেই সব প্ল্যানেটে পাঠানো শুরু করে যেখানে ক্রান্তিকারীরা বিদ্রোহ ঘোষণা করেছে। হাই ফ্রেন্ডস, সিনেমার আলো ছায়া প্রেজেন্ট রেবেল মুন দ্য চাইল্ড অফ ফায়ার। এটা একটা সায়েন্স ফিকশন মুভি। বন্ধুরা, আমরা প্রাণের অস্তিত্ব বলতে আমাদের এই পৃথিবীটাকেই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মহাবিশ্বে অন্য কোথাও কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা? থাক, আর ভেবে কাজ নেই। এই মুভিটা আমাদের এমনই সব কাহিনীর দিকে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই চাঁদের একটি গ্রাম, যেখানে সকলে পরিশ্রম করে ওখানকার মাটিকে চাষের জন্য উর্বর করে তুলেছে। সবকিছুই তারা শারীরিক পরিশ্রমের দ্বারা করে থাকে, তেমন কোনো আধুনিক যন্ত্র তারা ব্যবহার করে না। আর ওখানেই আমরা কোরা নামে একটা মেয়েকে দেখতে পাই। সন্ধ্যের সময় ঘোড়ার মতো দেখতে একটা জন্তুকে নিয়ে সে জমিতে নাঙল করছে। আর ঠিক সেই সময় গুনার নামে একটা লোক তাকে রাতের পার্টির জন্য আমন্ত্রণ করে। আর এই গুনারই হলো সেই ব্যক্তি যে এই গ্রামের চাষবাসের দেখাশোনা করে। এই গ্রামের সকলে বেশ আনন্দে ও মিলেমিশে থাকে, কিন্তু তাদের জীবনে হঠাৎই অন্ধকারের ছায়া নামিয়ে আনে এই মাদার ওয়ার্ল্ড। আসলে এই মাদার ওয়ার্ল্ডের এগেনস্টে বিভিন্ন প্ল্যানেটগুলোতে বিদ্রোহ দেখা দেওয়ার কারণে মাদার ওয়ার্ল্ডের সোলজাররা বিদ্রোহী প্ল্যানেটগুলোতে বিদ্রোহ দমন করতে বেরিয়ে পড়ে, যে কারণে তাদের অনেকটা খাদ্যের সংকট দেখা দেয়। তারা তখন মুনের ওই গ্রামে আসে। আটিগাস নোবেল নামে একজন মাদার ওয়ার্ল্ডের ক্যাপ্টেন ওই গ্রামের লিডার সিন্দ্রির সাথে দেখা করে। আর সে জানায়, আমরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ দমন করতে ব্যস্ত থাকায় চাষবাসে তেমনভাবে মনোযোগ দিতে পারিনি। আসলে মাদার ওয়ার্ল্ডের এই সোলজাররা মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দুই বিদ্রোহী ভাই বোন মানে দেবরা ও ডারিয়ানকে খুঁজে বেড়াচ্ছে। আর এইসব কারণে তাদের খাদ্যের প্রচুর দরকার। যদি মুনের ওই গ্রাম তাদের এতে সাহায্য করে তবে তারা এর বিনিময়ে প্রচুর অর্থ দেবে, এমনকি উন্নত কিছু যন্ত্রপাতিও দেবে। কিন্তু গ্রামের মুখিয়া সিন্দ্রি এটা বুঝতে পেরে যায় মাদার ওয়ার্ল্ডের ক্যাপ্টেন তাদের সঙ্গে চালাকি করছে। এইভাবে কথা বললে যদি ওরা ফসল দিতে রাজি হয় তাহলে ক্যাপ্টেন আটিকাস এটা বুঝে যাবে এখানে খুব ভালো চাষ হয়। তখন সে তার পাওয়ার ইউজ করে সমস্ত ফসল কেড়ে তো নেবেই, সেই সাথে ভবিষ্যতে ওদের দিয়ে চাষ করিয়ে সব ফসল নিয়ে যাবে। তখন সিন্দ্রি ক্যাপ্টেন আটিকাসকে জানায়, দেখুন, এখানকার মাটি খুব একটা উর্বর নয়, এখানকার আদিবাসীদেরই খুব কষ্টে জীবন কাটে, তাই আপনাদের কোনোভাবে আমরা সাহায্য করতে পারবো না। কিন্তু এই কথা আটিকাসের বিশ্বাস হয় না, কারণ তার মনে হয়েছিল এখানকার মাটি খুবই উর্বর। তাই সে সিন্দ্রির সঙ্গে কথা না বলে এখানকার চাষের দায়িত্বে কে আছে তার সঙ্গে কথা বলতে চায়। তখন গুনার অতিরিক্ত অর্থের লোভে ওই ক্যাপ্টেন আটিকাসকে এটা বলে দেয়, স্যার, আসলে আমাদের লিডার তার লোকেদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের আসল কথাটা বলছে না। আসলে আমাদের যথেষ্ট সঞ্চয় আছে। এই কথা শুনে আটিকাস খুবই রেগে যায়। তখন সে সিন্দ্রিকে মিথ্যা কথা বলার জন্য সবার সামনে ওখানেই হত্যা করে। এই ঘটনার পর গুনার তার নিজের ভুল বুঝতে পারে। এরপর ক্যাপ্টেন আটিকাস তখন গুনারকে জিজ্ঞেস করে তাদের জন্য ফসল মজুত করতে কতদিন সময় লাগবে। এই প্রশ্নের উত্তরে গুনার তাদের জানায়, আমাদের প্রায় 9 সপ্তাহ মতো টাইম লাগতে পারে। তখন আটিকাস জানায়, 10 সপ্তাহ পরে আমরা আবার আসবো, আর বেশি চালাকি করলে তোমাদের থেকে সব কিছুই কেড়ে নেব। এবার গ্রামের দেখভালের জন্য ক্যাপ্টেন তার কিছু সোলজারকে এখানে রেখে চলে যায়। বন্ধুরা, এখানেই বলে রাখি, ওই সোলজারদের সাথে একটা রোবট সোলজারও ছিল, যার নাম হলো জিমি। ওই জিমির মতো আরও অনেক রোবট সোলজার একটা সময় মাদার ওয়ার্ল্ডের বাদশাহার হয়ে লড়াই করত, কিন্তু বাদশাহকে চক্রান্ত করে হত্যা করার পর থেকেই ওরা তেমন আর লড়াই করে না। আসলে এই রোবটগুলোর প্রোগ্রামিং এমনভাবে করা ছিল তারা শুধু বাদশাহর জন্য লড়াই করবে, কিন্তু বাদশাহ মারা যাওয়ার পর এই রোবটগুলো তাদের লড়াই ছেড়ে দেয়। তাই একটা সোলজার যখন জিমির উপর অ্যাটাক করে সে উত্তরে কিছু না বলে সব কিছু নীরবে সয়ে যায়। এরপর ধীরে ধীরে ওই সোলজাররা
গ্রামের লোকেদের ওপর টর্চার করতে শুরু করে। এমনকি একদিন গ্রামের একটা মেয়েকে রেপ করার জন্য তারা তুলে নিয়ে যায়। তখন কোরা রোবট জিমি ও অ্যারিস নামক আর একটা সোলজারকে সঙ্গে নিয়ে মেয়েটাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর সব সোলজারদের হত্যা করে। এই ঘটনার বেশ কিছুদিন পর কোরা গ্রামবাসীদের এটা বুঝিয়ে দেয় মাদার ওয়ার্ল্ডের এগেনস্টে তাদের একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর তা না হলে ক্যাপ্টেন আটিকাস ফিরে এলে সব গ্রামবাসীকেই হত্যা করবে। এরপর কোরা ও গুনার বেরিয়ে পড়ে মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সব যোদ্ধাদের একজোট করতে। প্রথমে তারা বন্দর শহর প্রেভিডেন্সির দিকে যাত্রা শুরু করে। ওই প্ল্যানেটে পৌঁছে ডেস্টিনেশন অবধি পৌঁছানোর জন্য তারা ওই ঘোড়ার মতো দেখতে দুটো প্রাণীকে ব্যবহার করে। যাত্রাপথে কোরা গুনারকে নিজের অতীত ও আসল পরিচয় শোনায়, আর সেখান থেকে আমরা জানতে পারি গুনারদের মতো কোরাও আর একটা অন্য প্ল্যানেটে শান্তিতে বসবাস করত। হঠাৎই মাদার ওয়ার্ল্ড তাদের উপর অ্যাটাক করে। তাদের গ্রামের লোকেদের সঙ্গে মাদার ওয়ার্ল্ডের সোলজারদের ভয়ানক লড়াই হয়, কিন্তু ওই লড়াইয়ে তাদের গ্রামের সব লোকেরা মারা যায়। বিশেষ করে মহিলা ও বাচ্চাদেরকে মাদার ওয়ার্ল্ডের সোলজাররা মিলে নির্মমভাবে হত্যা করে। কোরার পরিবারের সকলেও ওই যুদ্ধে মারা যায়। শুধুমাত্র কোরা, যাকে মাদার ওয়ার্ল্ডের এক বড় অফিসার বালিসারিয়াস হত্যা না করে নিজের সাথে নিয়ে নেয়, আর কোরার নাম দেয় আর্থেনেইস। সে কোরাকে নিজের মেয়ের মতো করেই বড় করতে থাকে। কোরার পরবর্তী 5টা বছর একটা স্পেসশিপে কাটে, যেখানে শুধুমাত্র লড়াই শেখানো হতো। করুণা কি জিনিস তা ভুলিয়ে দেওয়া হতো, মানুষকে কঠোর হৃদয়ের করে তোলা হতো। আর এই সব শিখতে শিখতে কোরা বড় হয়ে উঠতে থাকে। এরপর ট্রেনিং শেষ হলে তাকে মাদার ওয়ার্ল্ডের হয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধে পাঠানো হতো। কোরা ওই যুদ্ধগুলোতে নিজের পারদর্শিতা দেখাতে থাকে। তখন কোরার প্রমোশন করে তার হাতে কিছু সৈন্য তুলে দেওয়া হয়। ধীরে ধীরে কোরা বহু যুদ্ধ জয় করতে থাকে আর মাদার ওয়ার্ল্ডের বিজয় পতাকা ওড়াতে থাকে। একটা সময় মাদার ওয়ার্ল্ডের সম্রাটের মেয়ের রক্ষাকারী হিসেবে কোরাকে নিয়োগ করা হয়। বন্ধুরা, একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যায়, এই মাদার ওয়ার্ল্ড কোরার পুরো পরিবারকে মেরে ফেলে তার সমস্ত প্ল্যানেটটাকেই দখল করে নেয়, আর সেই মাদার ওয়ার্ল্ডের কোরাকে লড়াই করতে হয়। এখান থেকেই আমরা একটা জিনিস জানতে পারছি, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পরিবেশ মানুষকে কন্ট্রোল করে। সে ভুলে যায় তার অতীতের কাহিনী। সমাজ মানুষকে বানিয়ে নেয় তার নিজের মতো করেই, যেমনটা কোরার ক্ষেত্রে ঘটেছিল। সে যাই হোক, মুভির কথায় ফিরে আসি। যখন কোরা ও গুনার প্রেভিডেন্সি শহরে এসে পৌঁছায়, তখন সেখানে পৌঁছে তারা দেখে গুনার এই প্ল্যানেটের যার কথা বলেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন আর কোনো উপায় না পেয়ে তারা সামনের একটা বারে ঢুকে পড়ে। এবার সেখানে ঢোকার পর কিছু অদ্ভুত মানুষ দেখতে পাওয়া যায়, যেমন সিংওয়ালা সবুজ রঙের মহিলা, নীল রঙের মানুষ, বড় বড় সব মাকড়সা। আর ওখানেই একটা মজার ঘটনা ঘটে। একটা বড় মাথাওয়ালা বয়স্ক লোক গুনারের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। বিনিময়ে সে তাকে অনেকটা টাকার অফার দেয়, কিন্তু কোরা এদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। তখন কোরার সঙ্গে ওই বয়স্ক লোকটার ভীষণভাবে যুদ্ধ লাগে। কোরা ওই লোকটা ও তার বাকি সাথীদের মেরে ফেলে। এই যুদ্ধের সময় কাই নামের একটা স্মাগলার কোরাদের সাহায্য করে। কাই কোরাকে জানায় টাকার জন্য সে সব কিছু করতে রাজি আছে, আর সে কোরাকে এটাও বলে সে কিছু যোদ্ধাকে খুঁজে দেবে যারা মাদার ওয়ার্ল্ডের এগেনস্টে লড়াই করবে। তাই কাই তার স্পেসশিপে কোরা ও গুনারকে সঙ্গে নিয়ে অন্য আর একটা প্ল্যানেটের দিকে রওনা হয়। প্রথমে যে প্ল্যানেটে তারা পৌঁছায়, সেখানে ট্যারেক নামে একটা বন্দিকে দেখানো হয়। সে আগে ক্রিমিনাল ছিল, আর এখন সে একজনের কাছে দাস হয়ে সেই লোকটার ঋণ শোধ করছে। লোকটা ওদের জানায় তার ঋণ শোধ হতে আরও 10 থেকে 12 বছর সময় লাগবে, তারপর সে ট্যারেককে ছাড়বে। কিন্তু হ্যাঁ, সে আর একটা অফার দিয়ে বলে এখানে একটা 4 পাওয়ালা পাখির মতো আজব জানোয়ার আছে। ট্যারেক যদি ওটাকে নিজের কন্ট্রোলে আনতে পারে, তাহলে আমি ট্যারেককে মুক্তি করে দেব। আর এই অফারে ট্যারেক রাজি হয়ে যায়। এরপর ট্যারেক অনেক চেষ্টা করার পর অদ্ভুত দেখতে ওই প্রাণীটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, আর শর্ত মতো সে মুক্ত হয়ে যায়। তারপর সে কোরার দলে যোগদান করে। এরপর কাই তাদের সকলকে নিয়ে নিমেসিস নামে একটা মহিলার কাছে আসে। এই নিমেসিস খুব ভালো তলোয়ার চালাতে পারে, তাই সবাই তাকে সোয়ার্ড ওমেন বলে ডাকে। নিমেসিসের সঙ্গে দেখা হওয়ার পরপরই হঠাৎ একটা মহিলা
নিমেসিসের কাছে ছুটে এসে বলে, আমার মেয়েকে বাঁচাও, কারণ তার মেয়েকে ধরে নিয়েছে একটা মাকড়সা মহিলা। নিমেসিস মেয়েটাকে বাঁচানোর জন্য ওই মাকড়সা মহিলাটির সঙ্গে ভীষণভাবে লড়াই করে। শেষ পর্যন্ত ওই মাকড়সা মহিলাটিকে মেরে নিমেসিস বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর সেও কোরার দলে যোগদান করে। এবার কাই তাদের নিয়ে পাড়ি দেয় অন্য আর একটা প্ল্যানেটে, যেখানে টাইটাস নামে একটা লোকের সঙ্গে তাদের দেখা হয়। কোরা প্রথম থেকেই এই টাইটাসকেই খুঁজে বেড়াচ্ছিল, মহান টাইটাস, যে একসময় বিশাল ফৌজ নিয়ে সম্রাটের হয়ে লড়াই করত। আর এখন সে ড্রিঙ্ক করে নেশাগ্রস্ত ধুলোমাখা অবস্থায় একটা অন্ধকার গলিতে পড়ে আছে। এরপর কোরা তার লোকেদের টাইটাসকে স্নান করিয়ে তার সামনে আনার জন্য আদেশ দেয়। তারপর যখন কোরা টাইটাসের মুখোমুখি হয়, তখন টাইটাস তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? তখন কোরা তাকে বলে, আমি ওই যোদ্ধা টাইটাসকে চাই, যে যুদ্ধের ময়দানে নামলে অপোজিশন ভয়ে কাঁপত। কিন্তু কোরার মুখে এই কথাগুলো শুনে টাইটাস তাকে বলে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ সেই রাতটার কথা আমি কখনোই ভুলব না, যে রাতে আমার চোখের সামনেই আমার সব সঙ্গীদেরকে হত্যা করা হয়েছিল, আর সেই বীভৎস রাতটির জন্য আমিই দায়ী ছিলাম। তখন কোরা তাকে বলে, এইভাবে বসে থাকলে কিছুই হবে না, কিন্তু যদি তুমি হাতে অস্ত্র তুলে নাও তাহলে সেই রাতের বদলা নিতে পারবে। আর এই কথা টাইটাসকে লড়াই করার জন্য নতুন করে উৎসাহ দেয়। তখন সেও কোরার দলে যোগদান করে। অন্যদিকে মাদারওয়ালের ক্যাপ্টেন আর্টিগাসের সামনে একটা লোককে গ্রেপ্তার করে আনা হয়েছে। আসলে এই লোকটি হচ্ছে সেই লোক যাকে প্রভিডেন্স শহরে কোরাদের সামনেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। এবার ক্যাপ্টেন আর্টিগাস দেবেরা ও ডারিয়ান নামে দুই ভাই বোনের খোঁজ জানতে চাইলে সেই লোকটা নিজে প্রাণের বাঁচার ভয়ে তাকে সবকিছু জানিয়ে দেয়। সে বলে, লাস্ট একটা বছর আমি ওদের দুজনকে কোথাও দেখতে পাইনি। এরপর ক্যাপ্টেন আর্টিগাসকে সে একটা জায়গার নাম জানায় এবং তাকে বলে, ওই জায়গাতে হয়তো ওদের দুজনকে পাওয়া যেতে পারে, তবে ওখানে একটা রাজা আছে যে তাদের দুজনকেই রক্ষা করছে। এই কথা শোনার পর আর্টিগাস তাকে মেরে ফেলে। তারপর তার সঙ্গীদের বলে দেয়, ওর ব্রেনটা কেটে দেখো আর কি কি জানা যেতে পারে। অন্যদিকে কাই কোরা ও তার সব সঙ্গীদের দেবরা ও ডারিয়ানের প্ল্যানেটে নিয়ে আসে, যেখানে অক্টোপাসের মতো দেখতে লেবেটিকা নামে একটা রাজা তাদের দুজনকে রক্ষা করছিল। আজ থেকে অনেক বছর আগে এই দেবরা ও দারিয়ানকে গুনার একবার ফসল দিয়ে রক্ষা করেছিল, তাই প্রথমে তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করতে না চাইলেও পরে ডারিয়ান রাজি হয়ে যায়। এরপর সে তার বোনকে বিদায় দিয়ে আরও কিছু সোলজারকে সঙ্গে নিয়ে কোরাদের দলে যোগদান করে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসার পরই মাদারওয়ার্ল্ড ক্যাপ্টেন আর্টিগাস ওই প্ল্যানেটে পৌঁছে যায়। রাজা লেভিটিকা দেবরা ও ডারিয়ানকে তার প্ল্যানেটে আশ্রয় দিয়েছিল বলে ক্যাপ্টেন আর্টিগাস রাজা লেভিটিকাকে মেরে ফেলে। তারপর তার পুরো প্ল্যানেটটা ব্লাস্ট করিয়ে দেয়। আর এদিকে কাই কোরাকে জানায় সে তার স্মাগলিংয়ের জীবন ছেড়ে কোরাদের দলে যোগদান করতে চায়, তবে তার একটা শেষ কাজ বাকি আছে। স্মাগলিংয়ের কিছু জিনিস একটা প্ল্যানেটে ডেলিভারি দিতে হবে, তারপর সে মুক্ত। এবার প্ল্যান মতো তারা সেই প্ল্যানেটে পৌঁছে একটা স্পেসশিপের উপর ল্যান্ড করে। তখন কোরা বুঝতে পারে তারা একটা ট্র্যাপে পড়ে গেছে। আসলে এই কাই মাদারওয়ার্ল্ডের সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করত। সে সবাইকে একটা জায়গায় এনে ক্যাপ্টেন আর্টিগাসের হাতে তুলে দেয়। বিনিময়ে সে আর্টিগাসের থেকে অনেকগুলো টাকা পেয়ে যায়। এবার ক্যাপ্টেন আর্টিগাস সেখানে পৌঁছে ওই বন্দীদেরকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। যাদেরকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল তারা এখন তার হাতের মুঠোয়। আর্টিগাস সব থেকে বেশি খুশি হয় কোরা ও টাইটাসকে দেখে। এরপর কাই গুনারের হাতে একটা অস্ত্র তুলে দেয় কোরাকে মেরে ফেলার জন্য, কিন্তু গুনার চালাকি করে সেই অস্ত্র দিয়ে কাইকেই মেরে ফেলে। তারপর সে কোরাকে বন্দি থেকে মুক্তি করে দেয়। কোরা তখন যুদ্ধ শুরু করলে গুনার অন্যদিকে অন্য বন্দীদের মুক্তি করতে থাকে। এরপর সকলে মিলে মাদারওয়ার্ল্ডের সব সোলজারদের শেষ করতে থাকে। অপরদিকে ডারিয়ান আক্রমণ করে মাদারওয়ার্ল্ডের সব থেকে বড় এবং গর্বের স্পেসশিপটির উপর। তবে ওই স্পেসশিপের পাইলট ডারিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ডারিয়ানের ভারী রকমের চোট লাগে। সে আহত অবস্থাতেই সেই পাইলটটিকে মারতে সক্ষম হয়। তবে সে নিজে মরে যাওয়ার আগে বিশাল দানবাকৃতির ওই স্পেসশিপটিকে ধ্বংসের পথ দেখিয়ে দেয়। আর এদিকে কোরা আর্টিগাসের সাথে লড়াইয়ে
আটিকাসকে মেরে ফেলে। এরপর তারা সকলে আবার একত্রিত হয় এবং গুনারকে ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই মিলে ফিউচার ওয়ার নিয়ে ডিসকাস করতে থাকে, কারণ তারা জানতো মাদার ওয়ার্ল্ড এই হার কখনোই মেনে নেবে না। তাই আগে থেকে তাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। এরপর তারা সবাই মুনের ওই গ্রামে ফিরে আসে। তবে বন্ধুরা, এখানেই শেষ নয়। মাদার ওয়ার্ল্ডের সোলজাররা ক্যাপ্টেন আটিকাসকে খুঁজে তাদের নিজেদের প্ল্যানেটে নিয়ে যায়। ওখানে অপেক্ষায় থাকে মাদার ওয়ার্ল্ডের শেহেনশাহ মানে বাদশাহ বালিসারিয়াস। বন্ধুরা, মনে পড়ছে এই বালিসারিয়াসকে? এই বালিসারিয়াসই কোরাকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে এসে নিজের মেয়ের মতো বড় করেছিল। পরবর্তীতে এই বালিসারিয়াস সম্রাটের সঙ্গে গদ্দারি করে সম্রাট ও তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। তারপর মাদার ওয়ার্ল্ডের সিংহাসনে নিজেই বসে পড়েছে। আর সেই বালিসারিয়াস ক্যাপ্টেন আটিকাসের সঙ্গে দেখা করতে চাইলে সোলজাররা আটিকাসের ব্রেনকে কানেক্ট করে বালিসারিয়াসের সঙ্গে দেখা করায়, আর ওখানেই আসল সত্য প্রকাশ পায়। এই শেহেনশাহ বালিসারিয়াসই আটিকাসকে নিয়োগ করেছে কোরা মানে যে মাদার ওয়ার্ল্ডে আর্থেরিয়াস নামে পরিচিত তাকে খুঁজে আনার জন্য। সে আটিকাসকে জানিয়ে দেয়, যদি তুমি কোরাকে ধরে নিয়ে আসতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ খুবই খারাপ হবে। আমি নিজের হাতেই তোমাকে খুন করব। আর এখানেই পরিসমাপ্তি হয় সুন্দর এই সায়েন্স ফিকশন মুভিটির। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমরা এর পার্ট 2 ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।